ডলারের দাম বাড়লেও নাকি ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না, এমন কথাই বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুল ইসলাম টিটু। এছাড়া কোরবানির ঈদের আগে আমদানি নির্ভর পণ্য, বিশেষ করে ভোজ্য তেলের দামও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে টিটু বলেন, ডলারের যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটাই অব্যাহত থাকবে। ঈদের আগ পর্যন্ত ডলারের নতুন কোনো দাম নির্ধারণ করা হবে না, তাই উৎপাদনকারী বা আমদানিকারকরা ডলারের আগের দামেই পণ্য কিনতে পারবেন। তাই ডলারের দাম বাড়লেও পণ্যের দাম একই পর্যায়ে থাকবে। এই সময় তিনি আরো বলেন, কোরবানির ঈদ ঘিরে কেউ যাতে বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে নজর রাখতে দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাজার স্থিতিশীল রাখতে খাদ্য, কৃষি এবং বাণিজ্য এই 3 মন্ত্রণালয় একসাথে বাজার মনিটরিং করার কথাও জানান তিনি। ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। আপনারা বলবেন যে কেন পড়বে না, কারণটা হইল আমাদের আমদানিকারকরা তখনই কমপ্লেন করতেছিল যে ব্যাংক থেকে তারা সরকারি যে নির্দিষ্ট রেট সেই রেটে তারা ডলার পাচ্ছিল না। সো তারা তখনই 120 টাকা 22 টাকা এক একজন এক এক রকম ভাবে প্রাইভেটলি সেটেল করতেছিল। এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারবে। সো আমরা আমাদের আমদানিকৃত যে পণ্য, বিশেষ করে ভোজ্য তেলের কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা এই বিষয়ে করব না। দর্শক, গেল 2 বছরে ডলারের দাম বেড়েছে 37%। আর এর প্রভাবে পণ্যের আমদানি ও পরিবহন খরচ বেড়ে এরই মধ্যে বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে কয়েক গুণ। তারপরও বাণিজ্য প্রতিমন্ত্রী দাবি করেছেন, ডলারের দাম বেড়ে গেলেও নাকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে এর কোনো প্রভাব পড়বে না। সেটি কিভাবে, এ নিয়ে আলাপ করতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য আজকে আমাদেরকে। ডলারের দাম এক লাফে 60 টাকা বেড়ে গেল, বা এরই মধ্যে আমদানি ব্যয় বাড়ার অজুহাতে অনেক পণ্যের দামই কিন্তু বেড়ে যাচ্ছে। এরপরও বাণিজ্য প্রতিমন্ত্রী বলছেন যে আসলে ডলারের দাম বৃদ্ধিতে ভোক্তার উপর তেমন কোনো প্রভাব পড়বে না। সেটি আসলে কিভাবে বাস্তবে সম্ভব? ধন্যবাদ। এখানে আপনার একটা যুক্তি প্রতিমন্ত্রীর কথা আছে, সেটা হলো উনি যেটা বললেন যে ডলারের দাম 110 টাকা হলেও ব্যবসায়ীরা যেহেতু 120-22 টাকায় ডলার কিনছিল, তাহলে এটাকে 117 টাকায় নিয়ে গেল। প্রকৃতপক্ষে তাদেরকে আমদানির যে খরচ সেটা আগেই বেশি ছিল, বলে এটার জন্য আমদানির খরচ বাড়বে না। এইটা একটা যুক্তি মন্ত্রী, সেটা হ্যাঁ, এটা যুক্তিগত, যুক্তি দিক থেকে ঠিক আছে। আর আপনি যেটা বললেন যে প্রায় 35 থেকে 40% ডলারের দাম বেড়েছে, হ্যাঁ, তো সেই বাড়ার কারণে কিন্তু কিছু সমন্বয়িত হয়েছে। আচ্ছা, এখন অ্যানালাইসিসটা যেটা, সেটা হলো যে দাম কিন্তু আপনার যখন আজকে যদি ডলারের দাম সত্যি সত্যি 110 থেকে 117 যেত, অর্থাৎ ব্যবসায়ীরা যদি বেশি দাম দিয়েও আমদানি করত, এই স্বল্প মেয়াদে কিন্তু কতটা আমদানি করেছে তার উপর নির্ভর করবে আসলে দাম বাড়া কমার ব্যাপার। মানে এটা আসলে ডলারের দাম বেড়েছে বলেই যে আপনার পণ্যের দাম বেড়ে যাবে। আবার অনেক সময় ডলারের দাম বাড়ে নাই, কিন্তু বাজারে যখন ঘাটতি থাকে তখন কি হয়, আপনি দেখবেন যে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। ফলে স্বল্প মেয়াদে অর্থনীতির, মানে আপনার বইয়ের ভাষা বলেন আর বাস্তবে আমরা যা দেখি, হ্যাঁ, মানে প্রত্যেকটা দেশে আপনি দেখবেন যখন আপনার চাহিদার বিপরীতে সরবরাহের ঘাটতি থাকে, তখন আপনি দেখবেন যে কোনো ধরনের উৎপাদন খরচ, আমদানির খরচ চেঞ্জ না হলেও আপনার দাম বেড়েছে। কেন? ঘাটতি আছে এবং সেজন্য সবাই দাম বেশি চায়। এখন আমরা গত 6 মাসে 9 মাসে বা গত 3 মাসে আমরা যদি কোরবানি কেন্দ্রিক যে আমদানিগুলো আছে সেগুলো যদি পর্যাপ্ত করে থাকি, তাহলে ডলারের দাম বেড়েছে সেজন্য যদি কেউ বেশি দাম চায়, দাম পাবে না বেশি। কিন্তু যদি পর্যাপ্ত আমদানি না হয়ে থাকে, বাজারে ঘাটতি থাকে চাহিদার তুলনায়, তাহলে কিন্তু দাম বেড়ে যায়। ইভেন ডলারের দাম যদি আপনার 110 থেকে 117 নাও যেত, তারপরেও দাম বাড়ার একটা কিন্তু সম্ভাবনা ছিল। তাহলে সেখানে আমি বলবো যে স্বল্প মেয়াদে এই ডলারের দাম বাড়া বা না বাড়া, সেটা ছাড়াও আপনার দাম বাড়ার যে আপনার যে একটা গতি আমরা দেখছি, গতি প্রকৃতি, তার থেকে একটু দাম বাড়ার সম্ভাবনা আছেই। এখন মন্ত্রী যদি এখন বলেন যে হ্যাঁ দাম বাড়তে পারে, তাহলে এখানে স্পেকুলেশনটা কি হবে?
সবাই প্রত্যাশা আচ্ছা, করবে যে হ্যাঁ মন্ত্রী মন্ত্রী বলেছেন। মন্ত্রী আরো কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে ঈদ পর্যন্ত নতুন করে ডলারের মূল্য বেঁধে দেওয়া হবে না। ডলারের দাম বাড়লেও ঈদের আগ পর্যন্ত আসলে পণ্যের দাম একই রাখার কথা তিনি বলছেন। আসলে কিভাবে সেটি সমন্বয় করা হবে? তাহলে কি আসলে ঈদের পর ক্রেতাদের জন্য কোনো দুঃসংবাদ অপেক্ষা করছে কিনা? একটু সমস্যা এই জায়গাটায় যে ঈদের আগে সমন্বয় করা হয় না মানে কি, 7 টাকা বাড়লো ডলারের দাম। তো 7 টাকার তো একটা একটা স্পেকুলেটিভ অ্যাটাক যেটাকে বলে, যে যখন ব্যবসায়ীরা মনে করছে যে এখন না বাড়ুক, পরের দিকে তো আমি বেশি দামে যদি আমি কিনে নিয়ে আসি দাম বাড়তে পারে, তাহলে আমার হাতে এখন যেটা এটা একটু ধরে রাখি। এটা সাধারণত আমরা বলি স্পেকুলেশন। এখন যেটা মন্ত্রী বললেন, প্রতিমন্ত্রী বললেন যে আপাতত ঈদের আগে সমন্বয় হচ্ছে না। এখন যদি ধারণা করা হয় যে ঈদের ইমিডিয়েট পরে আবার ডলারের প্রাইস আরেকটু সমন্বয় হতে পারে, তাহলে যদি কেউ কেউ আপনার যাদের হাতে পণ্য আছে তারা মনে করে যে আমি একটু ধরে রাখি, তাহলে কি হবে, তখন আপনার কাছে এটা একটা চাপ আসতে পারে। তো সেই ক্ষেত্রে প্রতিমন্ত্রী মহোদয় যে কথাটা বললেন যে কয়েকটা মন্ত্রণালয় মিলে একটু মনিটরিং করবে। মনিটরিং করা মানে হলো তারা কি ধরে রাখছে নাকি তারা ঠিক মতো রিলিজ করছে। তো সেই ধরনের চাপ থাকলে অনেক সময় ওই স্পেকুলেশনের কারণে পরে বেশি দামে বিক্রি করা যাবে, সেই কারণে ধরে রাখার যে ব্যাপারটা সেটা একটু কম থাকে। আচ্ছা, সেটা হলে হয়তো একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, খুব ছোট করে জানতে চাইবো যে টাকার অবমূল্যায়নের পরও মূল্যস্ফীতি ঠেকিয়ে রাখার কোনো উপায় আছে কিনা, বা আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমি আমি শুধুমাত্র মূল্যস্ফীতি ঠেকিয়ে রাখা না, আমি অনেক আগে থেকেই বলে আসছি যে যদি মূল্যস্ফীতি ঠিক রাখতে চাই, সামষ্টিক অর্থনীতির অনেক সূচকে আমরা সমস্যায় পড়বো, এবং সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতা, যেটা অলরেডি আমরা সংকটে পড়েছি, সেটা আরো সাংঘাতিকভাবে বাধাগ্রস্ত হবে। ফলে আমি কোনো উপায় দেখছি না। যেটা করতে হবে, নিম্ন আয় বা মধ্যম আয়ের মানুষ, যাদের প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকে একটু বেশি হারে আপনার বিভিন্নভাবে সহায়তা দিতে হবে। মানে আপনি তাদের OMS আয় বাড়ানোর ব্যবস্থা করতে হবে, তেমনটাই বলছেন। চাইলে বাড়ানো যাবে না, কিন্তু আমরা যে ওএমএস এর মতো অপারেশন গুলি করছি, সেখানে অনেক বেশি লোককে যদি আরো একটু বেশি পরিমাণে বেশি দিন ধরে সাপোর্ট দেওয়া যায়, মানে ভাতা। হ্যাঁ, কম দামে যদি আমরা জিনিসপত্র দিতে পারি, ওএমএস যেটা করি, আচ্ছা। আবার কিছু টাকাতে যদি সেটাও বাড়ানো যায়, আবার কিছু এই আপনি বিজিডি বিজিএফ এগুলো আছে না, এগুলো যদি আপনার আওতা বাড়ানো যায়, বেশি লোককে দেওয়া যায়, সেগুলোই আপনার কাজ করতে পারে। মানে কিন্তু সামাজিক একেবারে নিরাপত্তার আওতা যেন। জেনারেলি আপনি প্রাইস ধরে রাখবেন এই মুহূর্তে, আমি কোনো কারণ দেখছি না। এবং সরকারের সাম্প্রতিক যে 10%-এর যে খাদ্য মূল্যস্ফীতি, বিআইডিএস বলেছে 10% না, সেটা 15%। তার মানে কি, তার মানে এখনো কিন্তু আমরা সেই জায়গায় ফাইট করছি। জি, তাহলে আমি মনে করি প্রান্তিক মানুষকে সহায়তা দেওয়াটাই হবে বড়। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য এই মুহূর্তে আমাদেরকে। এই পর্যায়ে জানাবো শিল্প বাণিজ্য অর্থনীতির আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে 182 কোটি টাকায় 1 কোটি 10 লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি লিটারের দাম পড়বে 152 টাকা 45 পয়সা। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে সুপার অয়েল রিফাইনারি থেকে সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আইনের দুর্বলতা সত্ত্বেও উদ্যোক্তাদের জন্য প্রতিযোগিতা কমিশনের অনেক কিছু করার আছে। সংস্থাটি তা করবে বলে জানিয়েছেন চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী। ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের সাথে যৌথভাবে কাজ করা নিয়েও কমিশন কাজ করবে। সকালে রাজধানীতে এসএমই এবং প্রতিযোগিতা আইন নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। আজও 22 পয়েন্ট কমেছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে, তবে আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসসিতে বেঞ্চমার্ক সূচক ডিএসসিএক্স 22 পয়েন্ট কমে নেমেছে 5371 পয়েন্টে। লেনদেন হয়েছে 591 কোটি 62 লাখ টাকা। চট্টগ্রাম শেয়ার বাজারের সার্বিক সূচক কমেছে 46 পয়েন্ট। দর্শক, আপনারা ছিলেন সংবাদ বিস্তারে, আমরা ছিলাম ঘটনার ভেতরে ঢুকবার নানা চেষ্টায়। কাল আবারও আলাপ হবে একই সময়। থাকুন ৭১-এর সঙ্গে।